প্রথমে সাউন্ড নিয়ে কিছু কথা বলি। সাউন্ড নিয়ে আগে কোনো বইতে আমরা সেইভাবে পড়িনি, কিন্তু আমাদের নিজেদের ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স আছে। সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা বুঝতে পারি যে সাউন্ড কখন তৈরি হয়, এইভাবে তৈরি হয়, সেই জায়গাগুলো প্রথমে একটুখানি রিক্যাপিচুলেট করে সাউন্ড নেব। আমরা শুনতে পাবো কি পাবো না, সাউন্ড সোর্স থেকে তৈরি হবে, হচ্ছে বা হচ্ছে না, এই জায়গাটা আগে প্রথমে বুঝে নিতে হবে। প্রথম কথা হচ্ছে, হোয়াট ইজ সাউন্ড? সাউন্ড হচ্ছে একটা মেকানিক্যাল ভাইব্রেশন, কিছুই নয়। ইট ইজ নাথিং মোর দ্যান এ মেকানিক্যাল ভাইব্রেশন। এটা একটা কেবলমাত্র কোনো একটা জিনিস কাঁপছে, সেই কম্পনশীল বস্তুটা থেকে শব্দ উৎপন্ন হয় বা সাউন্ড তৈরি হয়। সব সাউন্ড আমরা শুনতে পাই না। আমরা কোনো একটা কম্পনশীল বস্তু থেকে সাউন্ড শুনতে পাবো কি পাবো না, সেটা ডিপেন্ড করে কিছু ফ্যাক্টরের উপর, কিছু বিষয়ের উপর। তার মধ্যে যেমন এক নম্বর বিষয় হচ্ছে যে যে জিনিসটা কাঁপছে, অর্থাৎ যেটা তোমার কম্পনশীল বস্তু বা যেটা ভাইব্রেটিং বডি, সেই ভাইব্রেটিং বডিটা যেন প্রতি সেকেন্ডে মোর দ্যান 20 টাইমস ভাইব্রেট করে। লেস দ্যান 20 টাইমস ভাইব্রেট করলে ভাইব্রেশনের ফলে যে সাউন্ডটা তৈরি হবে সেটা আমাদের কাছে ইনঅডিবল থাকবে, মানে আমরা শুনতে পাবো না সেটা। তো তাই জন্যেই আমাদের এই যে কথাটা বললাম, প্রতি সেকেন্ডে 20 টাইমসের বেশি ভাইব্রেট করতে হবে, এই প্রপার্টিটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে কোনো একটা ভাইব্রেটিং বডি ইউনিট টাইমে কতগুলো ফুল ভাইব্রেশন কমপ্লিট করছে, সেই নাম্বারটা হচ্ছে সেই সোর্সের ফ্রিকোয়েন্সি। এই যে আমি কথা বলছি, এখানে কিন্তু কেবলমাত্র একটি ফ্রিকোয়েন্সির আওয়াজ বেরোচ্ছে তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সির আওয়াজ বেরোচ্ছে। ফ্রিকোয়েন্সি অ্যানালাইজারের মধ্যে দিয়ে যদি এই সাউন্ডটাকে পাঠানো হয়, দেখা যাবে এই অনেকগুলো ফ্রিকোয়েন্সিকে ডিটেক্ট করছে। কিন্তু কিছু কিছু সোর্স আছে, কিছু কিছু আহ, বলতে পারো উৎস আছে, যে উৎসগুলো একটি মাত্র নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সাউন্ডই বার করে, একাধিক সাউন্ড কিন্তু একাধিক ফ্রিকোয়েন্সি সাউন্ড বার করে না। তার মধ্যে একটি উৎস হচ্ছে টিউনিং ফর্ক। টিউনিং ফর্ক তোমরা দেখোনি, ইউ আকৃতির দেখতে হয়, মেটালিক অবজেক্ট, এবং সেটা যদি পিটিয়ে দেওয়া হয় একটা প্যাডেড হ্যামার দিয়ে বা কাঠের হাতুড়ি দিয়ে, তাহলে একটা গো করে আওয়াজ হয় এবং সেটার ফ্রিকোয়েন্সি একই রকম থাকে। তা 20 হার্জ এই ফ্রিকোয়েন্সি মাপা হয় যে ইউনিটে, সেটাকে বলা হয় হার্জ। আমরা আবার ডেফিনিশনে আসবো পরে। তা আমরা আপাতত সাউন্ড কিভাবে শুনতে পাবো, অর্থাৎ কোনো একটা বডি ভাইব্রেট করলেই সেটা আমায় সাউন্ড দেবে বা আমি সেটা থেকে কোনো শব্দ শুনতে পাবো কি পাবো না, সেইটা নিয়ে আমরা আগে আলোচনা করছি। তার মধ্যে এক নম্বর কথা হচ্ছে 20 হার্জের বেশি। হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সির ইউনিট, ফ্রিকোয়েন্সি মাপার যে ইউনিট সেটা হচ্ছে হার্জ। তা এই 20 হার্জের বেশি মানে সেকেন্ডের 20 বার যে বডিটা কাঁপে, সেটার ফ্রিকোয়েন্সি 20 হার্জ। এই 20 হার্জের বেশি হতে হবে, আর মোটামুটি 20,000 হার্জের কম হতে হবে। এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি আমরা কিন্তু শুনতে পাই। 20 হার্জের নিচে ফ্রিকোয়েন্সি আমরা শুনতে পাই না, আর 20,000 হার্জের উপরের ফ্রিকোয়েন্সিও আমরা শুনতে পাই না। 20 হার্জের নিচের ফ্রিকোয়েন্সিতে, ধর 15 হার্জে কোনো বডি যদি ভাইব্রেট করে, সেখান থেকেও সাউন্ড তৈরি হয়, বাট দ্যাট সাউন্ড ইজ নট অডিবল টু হিউম্যান ইয়ার। মানুষের কানে সেটা শ্রুতি গ্রাহ্য হয় না। 20,000 হার্জের বেশি হলেও সেটা থেকেও সাউন্ড তৈরি হয়, কিন্তু মানুষের কানে সেটা শুনতে পাওয়া যায় না। তবে হ্যাঁ, একটা কথা বলি, যত বয়স বাড়ে মানুষের, তত এই আপার লিমিটটা, অর্থাৎ 20,000 হার্জের যে লিমিটটা, সেটা আস্তে আস্তে কমে গিয়ে 16,000 হার্জ, 15,000 হার্জ এরকম অর্ডারের হয়ে যায়। সবচেয়ে ভালো কান হয় সদ্যজাত শিশুর, নিউবর্ন বেবির কান বা তার রিসিভিং ক্যাপাসিটি বেশ বেশি। যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে সদ্যজাত শিশুরা 20,000 হার্জের আওয়াজ পরিষ্কার শুনতে পায়, কিন্তু
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা শুনি কিভাবে, একটু কথাটা ভাবি আগে। আহ, ওই কোনো একটা বডি যখন ভাইব্রেট করে, সেই বডিটা তার চারপাশের মিডিয়ামটাকে ভাইব্রেট করাতে থাকে। অর্থাৎ আমি ধরো হাতটাকে যদি এইভাবে নাড়ি, এখানে অত দ্রুত নাড়লে ক্যামেরার এই ক্যাপাসিটি নেই আর কি, কেটে কেটে যাচ্ছে। তা আমি যদি হাতটাকে দ্রুত নাড়ি, তাহলে কি দেখা যাবে? যে এই হাতটা যখন নড়ছে, সে চারপাশের এয়ারের উপর একটা প্রেশার জেনারেট করছে। সেই প্রেশারটা হচ্ছে কি বলবো, একটা সাময়িক প্রেশার। অর্থাৎ সাময়িক প্রেশার মানে ওই যে দিকটা, ধরো আমি হাতটাকে এই অবস্থা থেকে এই দিকে নিয়ে গেলাম, অর্থাৎ তার মানে এই জায়গাকার এয়ারটা কম্প্রেসড হয়ে গেল। কম্প্রেসড হয়ে গেল মানে কি, সংকুচিত হয়ে গেল। সেই সংকোচনটা পরের লেয়ারে, কারণ এয়ার তো ধরো এমনি ফাঁকা জায়গায় সংকুচিত অবস্থায় থাকতে পারে না, কম্প্রেসড অবস্থায় থাকতে পারে না, সেটা এক্সপ্যান্ড করবে। সেটা এক্সপ্যান্ড করতে গেলে সে আবার পাশের লেয়ারটাকে কম্প্রেস করবে। সেই পাশের লেয়ারটা কম্প্রেসড হবে, যখন সে আবার কম্প্রেস হওয়ার পর সে আবার নিজে এক্সপ্যান্ড হতে চাইবে, মানে প্রসারিত হতে চাইবে। সে প্রসারিত হতে চাইবে যখন, সে আবার তার পাশের লেয়ারটাকে কম্প্রেস করবে। তা এই ব্যাপারটা, এই ঘটনাটা পরপর ক্রমান্বয়ে সাকসেসিভলি ঘটবার ফলে সাউন্ড এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পৌঁছায়। এইবার ধরো তোমার কানের পর্দা, যেটা ইয়ার ড্রাম বলি আমরা, সেই পর্দার কাছে যে বাতাসের স্তরটা আছে, এয়ারের স্তরটা আছে, সেই স্তরটার কাছে সাউন্ড, এই এয়ারটা ধরো কম্প্রেসড হয়ে গেল এইরকমভাবে সাউন্ড যাওয়ার ফলে। কম্প্রেসড হওয়ার পর যখন এক্সপ্যান্ডেড হতে চাইছে, সে তখন তোমার কানের পর্দায় ধাক্কা দিচ্ছে। এই কানের পর্দায় যে ধাক্কাটা দিল, সেই ধাক্কাটা অনুযায়ী, অর্থাৎ ওই যে মানে একবারই তো ধাক্কা দিচ্ছে তা নয়, এটা ধরো এরকমভাবে মানে ধাক্কা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে দিয়েই চলেছে। তাহলে সেই অর্থাৎ একটা ভাইব্রেশন তৈরি করছে কানের পর্দাটা। কানের পর্দাটা তোমার তার মানে ওই যে সাউন্ড সোর্সের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিতে কাঁপতে থাকছে। এবার সেই ভাইব্রেশনটা থ্রু সাম মেকানিজম, তার মধ্যে তোমরা হয়তো লাইফ সায়েন্সে পড়েওছ যে ওই আমাদের কানের পর্দার পিছনে তিনটে ছোট ছোট হাড় থাকে, বোনস থাকে, যেটা স্মলেস্ট বোন অফ আওয়ার বডি, মেলিয়াস, ইনকা, স্টেপস বা বোন হ্যামার, অ্যানভিল এরকম নাম দেওয়া হয়। তা এই হাড়গুলোর মধ্যে দিয়ে তারা ব্রেনে সাউন্ড সিগন্যালটাকে কনভে করে। তার মধ্যেও আরও দু একটা জিনিসপত্র আছে আর কি, কগলিয়া টগলিয়া ইত্যাদি, ব্রেনে যায় এবং ব্রেন আমাকে ওই সাউন্ডটা কিসের সাউন্ড রিকগনাইজ করতে বা বুঝতে সাহায্য করে, আমরা বুঝতে পারি। এইটা হচ্ছে আমার শব্দ শোনার কৌশল। কিন্তু একটু আগেই বলেছি, শিশুরা 20,000 হার্টজ অবধি শুনতে পায়। একটু বয়স হয়ে গেলে আর অত হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড কিন্তু শুনতে পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওই আমাদের যে কানের পর্দাটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই কানের পর্দাটা রিজিড হয়ে যায়, শক্ত হয়ে যায়, দৃঢ় হয়ে যায়। ফলে ওই এক্সটার্নাল ওই হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড তত মানে তোমার ওই কানের পর্দাটাকে অত হাই ফ্রিকোয়েন্সিতে আর কাঁপাতে পারে না। এই কাঁপাতে পারে না মানেই ব্রেনে কোনো সিগন্যাল যায় না, ফলে আমরা শুনতে পাই না। কানে এসে ধাক্কা লাগে ওই সাউন্ডগুলো, কিন্তু আমাদের কানের পর্দাটা একটু মোটা হয়ে যায়, একটু রিজিড হয়ে যায়, ফলে সে আর কিন্তু ওই ফ্রিকোয়েন্সিতে কাঁপতে পারে না, ফলে আমরা শুনতে পাই না। কিন্তু তবুও ইন জেনারেল আমাদের রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, রেঞ্জ অফ হিয়ারিং বা শোনবার যে আমাদের সীমা, সেই সীমাটা কিন্তু 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, এই সীমাটার মধ্যেই। এইবার ছোটরা শুনতে পায় কেন, বুঝতে পারলে? এর একটা প্রত্যক্ষ প্রমাণ আমার একজন মাস্টারমশাইয়ের কাছে শুনেছিলাম আর কি। তার বাচ্চা মেয়ে বিছানায় শুয়ে আছে, কিছু কারণ নেই, মানে ধরো কেঁদে ওঠার মতো কোনো কারণ নেই, হঠাৎ করে মেয়েটা কেঁদে উঠলো আর কি, বাচ্চাটা। তা স্যার বললেন যে ওই মেয়েটি কেঁদে ওঠার বেশ খানিকক্ষণ পরে, প্রায় ধরো 1 মিনিট মতো পরে, মানে 60 সেকেন্ড, কম সময়টা কম নয়,
60 সেকেন্ড সময় পরে স্যারেদের কানে এলো একটা আকাশে এরোপ্লেন উড়ে যাচ্ছে। তারপরে এরোপ্লেনটা উড়ে চলে গেল, আওয়াজটা আস্তে আস্তে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেল, তারপরে মেয়েটা কান্না বন্ধ করে দিল। অর্থাৎ এই ঘটনাটা দিয়ে তার মানে প্রমাণ হলো যে প্লেন থেকে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড যেগুলো আসে সেগুলো আমরা সবসময় শুনতে পাই না, বড়রা শুনতে পাই না। কিন্তু বাচ্চার কানে সেন্সিটিভিটি বেশি বলেছি। সে হয়তো কোনো বাচ্চা হয়তো বাই বার্থ সে হয়তো 21,000 হার্জ বা 21 কিলো হার্জের সাউন্ডও শুনতে পাচ্ছে, 20,000 হার্জের চেয়ে বেশিও শুনতে পায় হয়তো কোনো ক্ষেত্রে। তা এই 20,000 হার্জ মানুষ তো আর ধরো ছাঁচে ফেলে তৈরি করা হয় না যে একজন মানুষের সঙ্গে অন্য আরেকজন মানুষের সমস্ত ফিচার্স, সমস্ত ধর্ম একই রকম হবে তা কিন্তু হয় না। তাই জন্যে এক একজনের এক এক রকম একটা থাকে আর কি, ক্যারেক্টারিস্টিক্স থাকে। সেই ক্যারেক্টারিস্টিক্স তাহলে বুঝতেই পারছো শিশুর কানের সেন্সিটিভিটি অনেক বেশি যেটা হয়। তা আমরা আলোচনা শুরু করেছিলাম যে কি কি শর্ত মানলে আমরা শুনতে পাবো। 1 নম্বর হচ্ছে তার মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স শুড বি উইদিন 20 হার্জ টু 20 কিলোহার্জ, 20 হার্জ থেকে 20,000 হার্জ বা 20 থেকে 20,000 হার্জ এই ফ্রিকোয়েন্সি সাউন্ড হতে হবে। 2 নম্বর কথা, দেয়ার শুড বি এ মিডিয়াম ইন বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য লিসনার, অর্থাৎ উৎস এবং শ্রোতা এদের মধ্যে একটা মাধ্যম থাকতে পারে, মাধ্যম থাকতে হবে। সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, যাই হোক না কেন মাধ্যম থাকতেই হবে। উইদাউট মিডিয়াম কিন্তু আমরা শব্দ শুনতে পাবো না। এয়ার থাকলেও শুনতে পাবো, এয়ার ছাড়া জল থাকলে জলের মধ্যেও আমি যদি নিজে ডুবে বসে থাকি তাহলেও শুনতে পাবো। এমনকি দেখবে তোমরা নিজেদের পরীক্ষা করার জন্যে আমাদের যে সে এখন মেটাল স্কেলগুলো কিনতে পাওয়া যায়, সেই মেটাল স্কেল একটা এইভাবে কানে লাগাবে, এইভাবে কানে লাগিয়ে মেটাল স্কেলের উপর একটা দিকে টক 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 করে আওয়াজ করবে, দেখবে কানে পরিষ্কার শুনতে পাচ্ছ। বা অনেক সময় রেল লাইনে দূরে কোথাও ট্রেন দেখতে পাচ্ছ না, সেই অবস্থায় রেল লাইনের উপর যদি কান ঠেকানো যায় তাহলে দেখবে যে ট্রেনের চাকার যে একটা ঘর্ষণের যে আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু কানটা যখন লাইন থেকে তুলে নিচ্ছ তখন কিন্তু আর কোনো সাউন্ড শুনতে পাচ্ছ না। তার মানে ওই আওয়াজটা রেল লাইনের লোহাটা বেয়ে কিন্তু তোমার কানে এসে পৌঁছাচ্ছে। কিন্তু এটা হ্যাঁ, ইমরান লিখেছে কাফ ফোন নিয়েও বলছি নয় কথা। তার মানে একটা মিডিয়াম চাই, সেটা কিন্তু এয়ার দিয়ে আসছে না। তো ওই রেল লাইনের ক্ষেত্রে ওই রেল লাইনের যে লোহা, সেই আয়রন পার্টটা দিয়ে আসছে। আর কাপ ফোন ছোটোদের একটা তো খেলার জিনিস, যারা খেলেছো তারা জানো যে কিছুই নয়, দুটো কাগজের কাপ নিলে ভালো হয়। ওই তোমার কাগজের বা থার্মোকলের যে জলখাবার বা চা খাবার যে কাপ বা গ্লাস হয়, গ্লাস হলে কানটা পুরোটাই এভাবে ঢাকতে পারবে। এবার সেই গ্লাসের তলায় একটা ফুটো করে একটা সুতো ভরে দেবে, আর সুতোটা মুখে একটা কাঠি হোক বা একটা গেঁট হোক বড়সড় দিয়ে এমনভাবে গেঁটটা ভেতরের দিকে দিয়ে দেবে যাতে সুতোটা কিন্তু যাতে মানে করতে না পারে, সুতোটা যাতে বেরিয়ে যেতে না পারে। সুতোটা বেরিয়ে যেতে না পারে মানে হচ্ছে সুতোটা ধরো এইখানে আমি মানে কাপের তলা দিয়ে এই ধরো কাপ ধরেছি, কাপের তলার দিক দিয়ে সুতোটা ভরেছি, ভরে ওই ফুটোটা দিয়ে সুতোটাকে বার করে মুখের কাছটা গিঁট দিয়ে দিয়েছি বা একটা ছোট্ট কাঠি বেঁধে দিয়েছি যাতে না সুতোটা টানলে তলা দিয়ে বেরিয়ে যায়। সুতোর যে আরেকটা প্রান্ত সেটাতেও ঠিক ওই একইভাবে আরেকটা কাপে যদি লাগানো হয়, সুতোটা বেশ লম্বা, ধরো 20 মিটার, 20 মিটার, 25 মিটার, 50 মিটার লম্বা সুতো। এবার দুই বন্ধু তোমরা করতে পারো কি, একজন মুখে কথা বলবে, আরেকজন ওই আরেকটা কাপ কানে লাগাবে। সে ধরো অনেকটা দূরে আছে, 25 মিটার দূর মানে অনেকটা দূর। সেই দূরে তুমি ওই যে মুখে ধরে আছে সে মুখে ওটাকে লাগিয়ে এইভাবে কথা বলবে, দেখবে যে কানে লাগিয়ে আছে সে কিন্তু শুনতে পাচ্ছে। হ্যাঁ, কাপ ফোন বলা হয় ছেলেদের বাচ্চাদের খেলার সামগ্রী।
এবং তার ফোনের মানে ক্ষেত্রে ওই ওই সাউন্ড সুতোটা বেয়ে ইট ইজ sound প্রপাগেটিং signal চলে যাচ্ছে। তাহলে দ্বিতীয় যে শর্তটা, প্রথম শর্ত তো হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড শুড বি উইদিন দ্য রেঞ্জ 20 হার্টজ টু 20 কিলো হার্টজ, 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে সাউন্ডের সোর্স আর সাউন্ডের লিসেনার এই দুজনের মধ্যে একটা নিরবিচ্ছিন্ন মাধ্যম থাকতে হবে, কন্টিনিউয়াস মিডিয়াম থাকতে হবে। যদি মাধ্যম পরিবর্তন হয় সেক্ষেত্রেও কিন্তু সাউন্ড প্রপাগেশন খুব ভালো হয় না। কীরকম? একটা উদাহরণ দিই। দেখবে তুমি তোমাদের বাড়িতে কাঁচের জানলার গায়ে কান ঠেকাবে, দিয়ে কাঁচের গায়ে এরকম টক টক করে আঙুলে করে ঠুকবে, দেখবে সুন্দর আওয়াজ শুনতে পাচ্ছ। তাহলে কাঁচের মধ্যে দিয়ে সাউন্ড প্রপাগেশন হয়। কিন্তু আমরা যেখানে স্টুডিও বা ইত্যাদি জায়গা থাকে সেখানগুলো সাউন্ড প্রুফ করবার জন্যে কাঁচের জানলা বা কাঁচের দেওয়াল করা হয়। তার মানেটা কি? কেন এরকম হয় না, যখনই কোনো সাউন্ড এয়ার মিডিয়াম দিয়ে আসছে, এয়ার মিডিয়াম দিয়ে আস্তে আস্তে যখন সেটা তোমার সলিড মিডিয়ামে প্রবেশ করলো, অর্থাৎ কাঁচে প্রবেশ করলো, তখন কিন্তু সে আর বেশি প্রপাগেট করতে পারে না, তার অ্যাটিনিউয়েশন হয়, সেটা ক্ষয়ে যায় সাউন্ড এনার্জিটা। ডাবল গ্লাস ওয়াল করলে তো আরও বেশি সাউন্ড প্রুফ হয়ে যায়। বিশেষ করে যেগুলো বেশ নাম করা স্টুডিও, তার দেয়াল টেয়ালগুলো সব ওই রকম ডাবল ওয়ার্ল্ড গ্লাস দিয়ে তৈরি, অর্থাৎ বাইরের আওয়াজ কিছু যায় না ভেতরের আওয়াজ কিচ্ছু বাইরে আসে না। আর এছাড়া আরও উদাহরণ হতে পারে, তুমি দেখবে যারা সাঁতার কাটতে জানো তারা পুকুরের জলে বা সুইমিং পুলের জলে মাথাটাকে এরকমভাবে ডুবিয়ে দেবে জলের মধ্যে পুরোটা, এই অবস্থায় বন্ধুকে চিৎকার করতে বলবে, দেখবে আওয়াজ শুনতে পাচ্ছই না প্রায় বন্ধুর গলা, শুনতে পেলেও খুব ক্ষীণ শুনতে পাচ্ছ। আবার উল্টো কথাটাও সত্যি, তুমি মাথাটাকে জল থেকে তুলে রাখবে, দিয়ে হাতের দুটো পাথরের টুকরো নিয়ে জলের মধ্যে ডুবিয়ে পাথরগুলোকে ঠুকবে, ঠকঠক করে আওয়াজ হবে। জলের মধ্যে ঠুকলেও তো আওয়াজ হবে, কিন্তু সেই আওয়াজটা কিন্তু তুমি যখন তুমি জলের থেকে মাথাটাকে তুলে দিয়েছো তখন আর কিন্তু শুনতে পাচ্ছ না। আবার তুমি মাথাটাকে ডুবিয়ে দাও জলের মধ্যে পুরোপুরি, সেই অবস্থায় পাথরগুলোকে ঠোকো, দেখবে তখন কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছ। সো হোয়াট ডাজ ইট প্রুভ? যে মিডিয়াম তো কন্টিনিউয়াস মিডিয়াম চাই, এবং সেটা একই জাতীয় মিডিয়াম হলে ভালো হয়। মানে আলাদা মিডিয়াম হলে কিন্তু মিডিয়ামটা যদি পাল্টে যায় সেক্ষেত্রে কিন্তু সাউন্ড প্রপাগেশন খুব কমে যায় বা অ্যাটিনিউয়েশন খুব বেড়ে যায়। এর পিছনে ফিজিক্স আছে, এর পিছনে লজিক আছে, সেই লজিক বা সেই ফিজিক্স যথেষ্ট জটিল। মানে কেন ওয়েভস মানে ক্ষয়ে যায় সেটা তোমাদের পাঠ্য বিষয় নয়, সেটা গ্র্যাজুয়েশন লেভেলে পড়তে হয়, হায়ার সেকেন্ডারিতেও পড়তে হয় না। আচ্ছা, নেক্সট যে বিষয়টি আমরা শিখব সেটা হচ্ছে যে সাউন্ড, এই দুটো শর্ত মানলেই কি আমরা শব্দ শুনতে পাবো? না, আরও একটি শর্ত আমাদের মানতে হবে, যে কথাটা বইতে লেখা থাকে না জেনারেলি, দেখেছি আর কি। সেটা হচ্ছে আমরা অনেক সময় তোমার কেউ কথা বললে যেটা হয়, আমরা বলি যে জোরে বল, শুনতে পাচ্ছি না। জোরে বল, শুনতে পাচ্ছি না মানে সে আস্তে কথা বলছিল, সেই আস্তে কথার ফলেও কিন্তু একটা ভাইব্রেশন তৈরি হচ্ছিল। সে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ এই ফ্রিকোয়েন্সির মধ্যেই কথা বলছিল, তা সত্ত্বেও শুনতে পাচ্ছিলাম না। তার মুখ এবং আমার কানের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে এয়ার মিডিয়াম আছে, তা সত্ত্বেও শুনতে পাচ্ছিলাম না। অর্থাৎ প্রথম দুটো শর্ত মেনেছিলাম, তা সত্ত্বেও আই কুডন্ট হিয়ার, আমি শুনতে পাইনি। কেন পাইনি? তার কারণ হচ্ছে ওই ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি আমার শর্ত পালন করেছে, মিডিয়াম তার শর্ত পালন করেছে, তা সত্ত্বেও ওই ভাইব্রেশনটা এতটাই আস্তে ছিল। এই আস্তে কথাটা বললাম, এই কথাটা মানে টেকনিক্যালি সাউন্ডের ভাষায় বলতে গেলে বলতে হবে এই ভাইব্রেশনের অ্যাম্প্লিটিউড এত কম ছিল। অর্থাৎ আমি ধরো একটা সোর্স এইখান থেকে এইটুকু জায়গার মধ্যে ভাইব্রেট করছে, আর একটা সোর্স এই এতটা জায়গার মধ্যে ভাইব্রেট করছে। তাহলে যে সোর্সটা বেশি দূর অবধি ভাইব্রেশনটা চালাচ্ছে, এটাও হয়তো সেকেন্ডে হয়তো 20 বার কাঁপছে এইটুকু জায়গার মধ্যে, আর এটাও হয়তো সেকেন্ডে সেই 20 বারই কাঁপছে, কিন্তু অনেকটা বেশি জায়গার মধ্যে। অর্থাৎ দ্বিতীয়টার ক্ষেত্রে অ্যাম্প্লিটিউড অফ ভাইব্রেশনটা বেশি। অ্যাম্প্লিটিউড কাকে বলে আমরা
পরে আবার পড়ব। সুতরাং আপাতত এটুকু জেনে রেখে দাও, বিস্তারটা সাফিসিয়েন্ট হওয়া দরকার, অর্থাৎ যতটা প্রয়োজন ঠিক ততটাই হওয়া দরকার, তবেই কিন্তু আমরা শব্দটা শুনতে পাবো। কম বিস্তারযুক্ত শব্দ আমরা কিন্তু শুনতে পাই না। একটা উদাহরণ দিই, তাহলে আমাদের মানে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিজেরাই বুঝতে পারবো যে হ্যাঁ এরকম তো ঘটেই। দেখবে কোনো স্পিকার, বেশ বড়সড় স্পিকার দেখেছো সবাই, সেই স্পিকারের যখন ভলিউম কমানো থাকে, সেই স্পিকারটা তোমার ওই কাঁপছে, যে স্পিকারটা কথা যখন তুমি বলছো বা সেখান থেকে যখন শব্দ তো বেরোচ্ছে, স্পিকারটা কাঁপছে, তো সেই কম্পনটা খালি চোখে বোঝা যায় না। এবার যখন তুমি ভলিউমটা বাড়াচ্ছ, অর্থাৎ শব্দটা আরও জোর করতে চাইছো, তখন দেখতে পাবে স্পিকারটা যে বেশ ভালো রকম অনেকটা জায়গা জুড়ে কাঁপছে, সেটা কিন্তু খুব ভালো চোখে, খালি চোখে দেখেই কিন্তু বুঝতে পারা যায়। এটা আর একটা মানে এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা প্রমাণ করা যায়। সেটা হচ্ছে, একটা স্পিকার সামনে এইভাবে দাঁড় করানো থাকে, এইভাবে দাঁড় না করিয়ে যদি আমি স্পিকারটাকে এইভাবে ফ্ল্যাট সারফেসের উপর শুইয়ে রাখি, অনুভূমিকভাবে রাখি, হরিজন্টালভাবে, তখন স্পিকারের উপর সামান্য কিছু শুকনো বালি ছড়িয়ে দেব, দু চারটে দানা। এবার স্পিকারটা যখন ভলিউম কমানো আছে, তখন দেখবো বালির দানাগুলো অল্প লাফাচ্ছে। আর যখন স্পিকারের ভলিউম বাড়িয়ে দেবো, ওই একই আওয়াজ বেরোচ্ছে স্পিকার দিয়ে, একই ফ্রিকোয়েন্সির আওয়াজ বেরোচ্ছে, তখন দেখবো কিন্তু বালিটা বেশি লাফাচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? যে তার মানে স্পিকারের যে তোমার ডায়াফ্রামটা, স্পিকারের একটা ডায়াফ্রাম মানে পর্দা, মানে যেটা আর কি ভাইব্রেট করে, সেই পর্দাটা আগে অল্প বিস্তারের মধ্যে মানে ভাইব্রেট করছিল, এখন বেশি বিস্তারের মধ্যে ভাইব্রেট করছে। এই বেশ, আমরা এই শর্ত তিনটে প্রধানত মানতে হবে, তবে আমরা কিন্তু সাউন্ড শুনতে পাবো। আচ্ছা, আবার আমরা প্রথম আলোচনায় ফিরে আসি, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ যে আলোচনা, সেইখানে আমরা দেখো আলোচনা করেছিলাম, একটা হচ্ছে যেটা আমরা শুনতে পাই, অডিবল, বাংলায় বলা হয় শ্রুতি গ্রাহ্য, অর্থাৎ আমরা যেটা শুনতে পাই। এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জটা কত না, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, বা এটাকেই সংক্ষেপে 20 কিলো হার্টজও লেখা হয়। 1 কিলো হার্টজ মানে 1000 হার্টজ, তাহলে 20 কিলো হার্টজ মানে 20,000 হার্টজ। এটা হচ্ছে অডিবল। এইটাকে বলা হয় সনিক, যেটা আমরা শুনতে পাই। তাহলে ফ্রিকোয়েন্সি যদি লেস দেন 20 হার্টজ হয়, সেটা তাহলে ইনঅডিবল, বা আমরা শুনতে পাবো না, সেটাকে শ্রুতিগ্রাহ্য নয়, সেটাকে বলা হয় ইনফ্রাসনিক। ঠিক আছে? আর যদি এর চেয়ে বেশি হয়, গ্রেটার দেন 20 কিলো হার্টজ যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো আল্ট্রাসনিক। আর এটা হচ্ছে ইনফ্রাসনিক। এটা তার মানে 20,000 বারের বেশি। আল্ট্রাসনিক সাউন্ডের অনেক প্রয়োগ আছে, ইনফ্রাসনিকেরও প্রয়োগ আছে, আমরা জানি কম, কিন্তু আল্ট্রাসনিকের প্রয়োগ তো তোমরা দেখতেই পাও মেডিকেল, মানে বিভিন্ন মানে যে আমাদের রেডিওলজিক্যাল টেস্ট হয়, তার মধ্যে অন্যতম একটি টেস্ট হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি কথাটা এসছে কিন্তু এই আল্ট্রাসনিক থেকে। আল্ট্রাসাউন্ড, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 কিলো হার্টজের চেয়ে বেশি। এবং দেখবে যে ডাক্তারবাবু, কোনোদিন দেখেছো কি জানি না, এখনও হয়তো অনেকের অভিজ্ঞতা হয়নি, ডাক্তারবাবু একটা যন্ত্র, সাধারণভাবে পেটের আল্ট্রাসোনোগ্রাফি প্রধানত করা হয়ে থাকে, তো পেটে ঠেকান বিভিন্ন জায়গায়,
কিন্তু সেখান থেকে কোনো শব্দ আমরা শুনতে পাই না। কেন শুনতে পাই না? কারণ ও যে শব্দটা জেনারেট করছে সেটা আমাদের যে কানের যে শ্রুতি সীমা তার চেয়ে কিন্তু বেশি, শুনতে পাই না। সেই শব্দটা গিয়ে আমার বিভিন্ন সেই শব্দের একটা শব্দ শুধু নয়, যে কোনো তরঙ্গেরই কম্পাঙ্ক যত বাড়ে তত তার ভেদন ক্ষমতা তত বৃদ্ধি পায়, মানে কোনো একটা স্তরকে ভেদ করে যাওয়ার ক্ষমতা তার। তার ফলে ওই আল্ট্রাসনিক সাউন্ডটা আমাদের চামড়া বা পেশি এগুলোকে ভেদ করে চলে যেতে পারে, চলে গিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো পেটের মধ্যে আছে, ধরো লিভার, গল ব্লাডার ইত্যাদি, স্টমাক, এই সমস্ত জিনিসপত্রগুলো গায়ে গিয়ে ধাক্কা দেয়, সেখান থেকে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে। সেই প্রতিফলিত হয়ে ফিরে আসার ছবিটা ওই যন্ত্র আবার রিসিভ করে। তাহলে এই প্রতিফলিত রশ্মি থেকে আমার পেটের যে বিভিন্ন অর্গান, সেই অর্গানের একটা ছবি ওঠে, এবং সেই ছবিতে কোথাও কি ডিফেক্ট আছে সেইটা থেকে ডাক্তারবাবুরা বুঝতে পারেন যে মানে কি রোগ হয়েছে বা কি সমস্যা হয়েছে, বা না সব ঠিক আছে, এগুলো সব বুঝতে পারেন। তা এই হচ্ছে আল্ট্রাসনিকের ব্যবহার। এছাড়াও আল্ট্রাসনিকের আরও ব্যবহার আছে, যেমন এখন তো খুব বেশি করে ব্যবহার হয় যেটা, সেটা হচ্ছে যে মাছ ধরার যে ট্রলারগুলো সমুদ্রে যায়, কোথায় মাছের ঝাঁক আছে, কোথায় মাছের ঝাঁক আছে এটা বোঝবার জন্য আহ, একটা যন্ত্র ব্যবহার করা হয় যেটাকে বলা হয় সোনার। এই সোনার কথাটার পুরো একটা, এটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন। এটার পুরো কথা হচ্ছে সাউন্ড ন্যাভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এই এসও, এই এসও, ন্যাভিগেশনের এন, অ্যান্ডের এ, আর এর আর, এই থেকে, বা কেউ কেউ আবার বলেন ন্যাভিগেশনের এনে মিলে এনে, যাই হোক সেটা বড় কথা নয়। এইটা হচ্ছে ফুল ফর্ম, সাউন্ড ন্যাভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এইটার সাহায্যে অনেক কিছু সুবিধে পাওয়া যায়। এক নম্বর হচ্ছে যে জাহাজটা কত উচ্চতায় আছে সেটা, মানে জাহাজটা কত গভীর, মানে জলের গভীরতা সেখানে কত সেটা মেপে ফেলা যায়। মাছের ঝাঁক আছে কিনা সামনে কোথাও সেইটা ডিটেক্ট করা যায়। তাছাড়া কোথাও ডুবো পাহাড় আছে কিনা, আগেকার দিনে ডুবো পাহাড়ে অনেক সময় জাহাজ ধাক্কা খেয়ে জাহাজ ডুবি হতো আর কি। এখন আগে থেকেই কোথাও ডুবো জাহাজ আছে কিনা সেটা কিন্তু এই সোনারের সাহায্যে ডিটেক্ট করে ফেলা যায়। জাহাজে ভালো রকমভাবে ব্যবহার হয় সোনার। ইনফ্রাসনিক কোথায় ব্যবহার হয়? ইনফ্রাসনিক কোথায় ব্যবহার হয়? ইনফ্রাসনিক ব্যবহার হয় হচ্ছে তোমার ওই, যেমন ধরো ইনফ্রাসনিকের একটা ব্যবহার বলি। ইনফ্রাসনিকের ক্ষেত্রে আমরা একটা, আমাদের অভিজ্ঞতা আর কি সাধারণ মানুষের, যে দেখবে মাটিতে যে সমস্ত জন্তু জানোয়ার বাস করে মাটির মধ্যে, ওরা কিন্তু ভূমিকম্প হওয়ার বেশ খানিক আগে মাটি ছেড়ে বেরিয়ে আসে, বেরিয়ে আসতে পারে, মানুষে বুঝতে পারে না, ওরা কিন্তু বুঝতে পারে। তার মানে অ্যাকচুয়ালি মেপে দেখা গেছে ভূমিকম্প যখন হয় সেখানেও কিন্তু একটা মেকানিক্যাল ভাইব্রেশন বা যান্ত্রিক কম্পন তৈরি হয়, এবং সেই যান্ত্রিক কম্পনের ফ্রিকোয়েন্সি, অন্যতম একটা ফ্রিকোয়েন্সি, সেটা 20 হার্টজের থেকে কিন্তু কম হয়, অর্থাৎ ইনফ্রাসনিক রেঞ্জের ফ্রিকোয়েন্সি হয়। সেই ইনফ্রাসনিক রেঞ্জের ফ্রিকোয়েন্সির সাউন্ড কিন্তু সাধারণ মানুষের বোধগম্য হয় না। বাট দ্য অ্যানিমালস হু লিভ আন্ডারগ্রাউন্ড, যেমন ধরো ইঁদুর টিঁদুর এই জাতীয় প্রাণী যারা মাটিতে গর্ত করে থাকে, তারা কিন্তু মাটির গর্ত ছেড়ে বেরিয়ে আসে। সাপটা অনেক সময় মাটি থেকে বেরিয়ে আসে। তার মানে তাদের শরীরের যা সেন্সার, তারা কিন্তু সেই ভাইব্রেশনটা ডিটেক্ট করতে পারে, যে হুইচ হিউম্যান বিংস কান্ট, যেটা মানুষে পারে না। তাহলে ইনফ্রাসনিকের তাহলে একটা এই ব্যবহার আছেই, মানে ইনফ্রাসনিক আমরা এইভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা আলটিমেটলি আমরাও করছি, মানে জন্তু জানোয়ারেরা করছে,
এই আওয়াজ সম্ভবত বাদুড়েও মুখে একটা আওয়াজ তৈরি করতে পারে, যেটা ওই ইনফ্রাসনিক রেঞ্জেই পড়ে, যেটা দিয়েও তারা অন্ধকারে দিক নির্ণয় করতে পারে কোন দিকে যাচ্ছে ওরে। তা এই হচ্ছে সাউন্ডের ফ্রিকোয়েন্সি অনুযায়ী শ্রেণীবিভাগ। এরপর যে জায়গাটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে সাউন্ড ওয়েভ বা তোমাদের বইতে অবশ্য তার আগে হ্যাঁ একটা কথা বলে দেওয়া দরকার। আমি দেখো সাউন্ড সম্বন্ধে তোমাদের খানিক কনসেপশন দিচ্ছি, ডেসক্রিপটিভ পার্ট কিছু যদি থাকে সেটা বই থেকে পড়ে নেবে। তার মধ্যে একটা ডেসক্রিপটিভ পার্ট যেমন আছে বইতে, সেটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট টু প্রুভ দ্যাট মিডিয়াম ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সমিশন অফ সাউন্ড। তার মানে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্যে যে মাধ্যমের প্রয়োজন সেটা প্রমাণ করার জন্য একটা পরীক্ষা করে। কি সেই পরীক্ষা? না ওই একটা ইলেকট্রিক কলিং বেলকে ঝুলিয়ে রাখা হয় একটা টেবিলের উপর, এবং সেই কলিং বেলটাকে একটা বেল জার দিয়ে ঢেকে দেওয়া হয়, কাঁচের বেল জার, এয়ারটাইট বেল জার, এবং সেই কলিং বেলটা তলায় একটা ব্যবস্থা করা আছে যাতে ওই বেল জারের ভিতরে এয়ারটাকেও ইভ্যাকুয়েট করতে পারে, একটা ইভ্যাকুয়েশন পাম্পের সঙ্গে কানেক্ট করা থাকে। এবার যখন ওই পাম্পটি চালানো হয় তখন আস্তে আস্তে ভেতরে এয়ারটা ইভ্যাকুয়েটেড হয়ে যাবে, এইরকম ব্যবস্থা থাকে। তুমি এবার ইলেকট্রিক কলিং বেলের সুইচ অন করেছো, কলিং বেল বাজছে, সেই অবস্থায় যদি পাম্পটা চালিয়ে দাও, যত এয়ার আস্তে আস্তে বেরিয়ে যাবে সিস্টেম থেকে, অর্থাৎ তোমার ভাইব্রেশনটা যত তোমার মানে ভাইব্রেশনটা হতেই থাকবে, যে জিনিসটা কাঁপছে ইলেকট্রিক কলিং বেলের যে হ্যামারটা গিয়ে ধাক্কা দিচ্ছে বেলে, সেটা দিতেই থাকবে। কিন্তু আস্তে আস্তে তা সত্ত্বেও আমরা কিন্তু ওই শব্দটা আস্তে আস্তে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে একদম প্রায় না শোনার মতো হয়ে যাবে। অর্থাৎ যত তুমি এয়ারকে ওখান থেকে বার করে নিচ্ছ, ভিতরে এয়ারটা তত পাতলা হয়ে যাচ্ছে, ডেন্সিটি কমে যাচ্ছে। একদম পিওরলি 100% কোনো জায়গাকে ভ্যাকুয়াম করা সম্ভব নয়, থিওরিটিক্যালি ইম্পসিবল। তা মোটামুটি নর্মাল যা বায়ু থাকার কথা, এয়ার থাকার কথা, তার চেয়ে যখন এয়ার অনেক কমে যাচ্ছে, আমরা ওটা প্রায় শুনতে পাচ্ছি না। ইট প্রুভস দ্যাট মিডিয়াম ইজ এসেনশিয়াল ফর ট্রান্সমিশন অফ সাউন্ড। এরপর আর ভাইব্রেশনের জন্য যে তোমার সাউন্ড তৈরি হয়, এটা প্রমাণ করার জন্যে অনেক সময় একটা এক্সপেরিমেন্ট বইতে থাকে, দেখবে থালার উপর বালি ছড়িয়ে থালার গায়ে যদি একটা বেহালার ছড় টানা হয়, বেহালার যে বোটা হয় সে বোটা যদি ঘষা হয়, তাহলে দেখা যাবে যে বালিটা লাফাচ্ছে। হ্যাঁ, তা সেই বালি লাফানোর যে ঘটনাটা, এটা প্রমাণ করে যে আমরা ন্যাচারালি তার মানে ভাইব্রেশন ছাড়া সাউন্ড শুনতে পাবো না। আচ্ছা, এটা তো গেল এই দিকের পার্টটা, এই দিকের পার্টটা তোমরা পড়ে নেবে। নেক্সট যে পার্টটা পড়ার দরকার সেই পার্টটা হচ্ছে মানে সাউন্ড যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, প্রপাগেট করে, তার চেহারাটা কেমন হয়। আমার পক্ষে যদি সম্ভব হয়, আমি অনেকদিন আগে একটা অ্যানিমেশন তৈরি করেছিলাম নিজে, সেই অ্যানিমেশনটা হারিয়ে ফেলেছি, কোথায় আছে। তা সেই অ্যানিমেশনটা যদি আরেকবার তৈরি করা সম্ভব হয়, তোমাদের আমি দেখানোর ইচ্ছে আছে সাউন্ড ওয়েভের লেয়ারগুলো কিভাবে ক্রমান্বয়ে সংকুচিত এবং প্রসারিত হয়। অর্থাৎ এই সংকোচনকে ইংরেজিতে বলা হয় কম্প্রেশন, আর প্রসারণকে ইংরেজিতে বলা হয় রেয়ারিফ্র্যাকশন। এই সাকসেসিভ কম্প্রেশন এবং রেয়ারিফ্র্যাকশন আমি যেটা দেখাতে পারি তোমাদের, সেটা ছবি এঁকে দেখাবো, দ্যাট ইজ স্ট্যাটিক ডায়াগ্রাম। কিন্তু অ্যানিমেশনের সুবিধে হচ্ছে যখন একটা ঘটমান বা একটা ঘটছে এমন ঘটনা, সেটা যদি তোমাকে লাইভ টেলিকাস্ট আমায় করতে হয়, সেটা এরকম স্টিল ফটো দিয়ে বোঝানো খুব মুশকিল, স্টিল ডায়াগ্রাম দিয়ে বোঝানো খুব মুশকিল। আমার পক্ষে যদি সম্ভব হয়, আই উইল শো ইউ দ্যাট অ্যানিমেশন। তা একটু বোঝার চেষ্টা করি কিভাবে যায়, তারপরে না অ্যানিমেশন দেখবো। আজকে নয়, অন্যদিন দেখাবো। আর যদি খুঁজে পাই তাহলে, বা আমি যদি তৈরি করতে পারি, আই উইল অ্যাড ইট উইথ দ্য ভিডিও। আমি যে ভিডিওটা এটা আপলোড করবো এর সঙ্গে আমি জুড়ে দেবো এই পার্টটা, অ্যানিমেশনের পার্টটা। নিজের বানানো আমার, মানে এক জায়গা থেকে একটা বুদ্ধি পেয়েছিলাম, সে মেকানিক্যালি বানাতে বলেছিল, আমি সেটা কম্পিউটারের সিমুলেশনে বানিয়েছিলাম। একটা কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বই থেকে বুদ্ধিটা পেয়েছিলাম।
টিউনিং ফর্ক মূলত এরকম দেখতে হয়। একটা পাতকে এইভাবে এরকমভাবে একটা এরকম পাতকে, তখন ইউ এর আকৃতি আমি যদি সামনে থেকে দেখি, আমি কি দেখবো? আমি এই জিনিসটা দেখবো। আর আমি যদি সাইড থেকে দেখি, এরকম একটু ব্যাঁকা দেখবো। বেসিক্যালি এটা হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেলটা ধরতে হয়, ধরে এই দুটোকে বলা হয় প্রং। এই প্রঙে হাতুড়ি দিয়ে, কাঠের হাতুড়ি দিয়ে বা প্যাডেড হ্যামার দিয়ে যদি ঘা মারা হয়, তখন এটা এইভাবে এইভাবে ভাইব্রেট করতে থাকে। তাহলে ধরো আমি যদি ছবি আঁকি, এই ধরো টিউনিং ফর্ক আছে এবং টিউনিং ফর্কের পাশের এয়ার লেয়ারগুলো এরকম ইউনিফর্ম, কোনো এখন সাউন্ড তৈরি হয়নি, এখন মোটামুটি এয়ার লেয়ারগুলো ইউনিফর্ম আছে। এইবার তুমি আঘাত করলে টিউনিং ফর্কটায়, ধরো এদিকে আঘাত করলে, তাহলে আঘাত করবার সঙ্গে সঙ্গে এইদিকে প্রংটা একটু বেঁকে যাবে বাঁদিকে। এইবার তাহলে এই জায়গাকার এয়ারটা কি হবে? ফুলে যাবে, অর্থাৎ প্রসারিত হয়ে যাবে, মানে রেয়ারিফাইড হয়ে যাবে। বাদ বাকি স্তরগুলো যেমন আছে তেমন রইল। তারপর এটা তো এদিকে বেঁকে থাকবে না, এটা আবার এদিকে আসবে। এটা ধরো এদিকে এলো, তখন এইখানে স্তরটা কম্প্রেসড হবে, কিন্তু এই যে রেয়ারিফ্র্যাকশনটা, এটা তার পাশের স্তরে ছড়িয়ে যাবে। তাহলে এই রেয়ারিফ্র্যাকশনটা এই পাশের স্তরে ধরো ছড়িয়ে গেল, অর্থাৎ এখানে বাতাসটা প্রসারিত হয়ে গেল, এইখানে বাতাসটা সংকুচিত হলো, কারণ এদিকের প্রংটা এখন এদিকে চলে এসছে। বাদ বাকি লেয়ারগুলো কিন্তু একই রকম রইল। আবার যখন প্রংটা আবার বাঁদিকে আসবে, তখন আবার একটা প্রসারণ বা রেয়ারিফ্র্যাকশন হবে। তাহলে আবার একটা এরকম ফাঁক ফাঁক অংশ এইখানে প্রবেশ করবে। তাহলে ফাঁক ফাঁক অংশ যখন এখানে প্রবেশ করবে, তখন এই কম্প্রেস লেয়ারটা তার পাশের স্তরে স্থানান্তরিত হবে। অর্থাৎ তার মানে যখন এক জায়গা থেকে এক জায়গায় শব্দ যাবে, সেই ছবিটা আমি যদি দেখাই, মানে এই ধরো টিউনিং ফর্ক, এই টিউনিং ফর্ক এই দিক থেকে এইখানে যে কোনো জায়গায় ভাইব্রেট করতে পারে টু অ্যান্ড ফ্রো। এইখানে তার মানে ধরো একটার সময় এইখানটা হচ্ছে কম্প্রেশন, তারপরে হচ্ছে রেয়ারিফ্র্যাকশন, আবার কম্প্রেশন, আবার রেয়ারিফ্র্যাকশন, আবার কম্প্রেশন, আবার রেয়ারিফ্র্যাকশন, আবার কম্প্রেশন, আবার রেয়ারিফ্র্যাকশন। অর্থাৎ বাতাসের স্তরের প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন, এইভাবে তোমার উৎস থেকে শ্রোতার কান পর্যন্ত কিন্তু এইরকমভাবে শব্দটা পৌঁছে যাবে। এই ঘটনাটা ক্রমান্বয়ে চলতে থাকবে, ফলে আমরা শুনতে পাবো। আজকে আমরা এইখানে শেষ করব। নেক্সট ডে আমরা ওই সাউন্ড কী ধরনের ওয়েভ, তার ফিজিক্যাল স্ট্রাকচার কীরকম, হ্যাঁ, ওয়েভের যে বিভিন্ন প্যারামিটার্স, সেই ডেফিনিশনগুলো শিখবো, বা সাউন্ডকে কেন এই ধরনের ওয়েভ, লংগিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ কেন বলা হয়, এই জায়গাগুলো শিখবো। আজকে বলো, আজকের যে অংশটা আলোচনা করলাম তাতে তো কারোর কোনো প্রশ্ন আছে কি? স্যার বলছি যে এখনই যেটা আপনি দেখালেন না, ওটা আরেকবার বুঝিয়ে দেবেন? এই জিনিসটা, হ্যাঁ স্যার। এই দেখো, এইটা তো বায়ুস্তরটা যখন কোনো শব্দ উৎপন্ন হচ্ছিল না, বায়ুস্তরটা এরকম ছিল। এইবার তুমি এই প্রঙেতে ঘা দিয়েছো, তাহলে এটা এপাশে সরে গেছে, তাহলে এইখানে বায়ুস্তরটা প্রসারিত হয়েছে। প্রসারিত হওয়ার ফলে সে তো তার মানে প্রংটা এখানে যে বেঁকে গেছে এইভাবেই তো থেকে যাবে না, তারপরের বার প্রংটা এইখানে উল্টো দিকে চলে এসছে, তখন এইখানে বায়ুস্তরটাকে সংকুচিত করেছে। তাহলে সংকোচন যখন করেছে, এই প্রসারিত বায়ুস্তরটা তখন তার পাশের স্তরে, অর্থাৎ তার পাশের স্তরটাকে সে প্রসারিত করে দিয়েছে, নিজে তখন সংকুচিত হয়েছে। আবার এই ঘটনাটা ঘটেছে, তাহলে সেই স্তরটা আবার প্রসারিত হয়েছে, তারপরে আবার এই ঘটনাটা ঘটেছে, তার মানে সেই পাশের স্তরটা সংকুচিত হয়েছে। অর্থাৎ ক্রমান্বয়ে সংকোচন প্রসারণটা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়েছে। আমি যখন কথা বলছি, ধরো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, তার মানে মানে আমার মুখ থেকে কোনো বাতাস গিয়ে তার কানে ধাক্কা মারছে, এটা কিন্তু নয় ঘটনাটা। ঘটনাটা কি?
ঘটনাটা হচ্ছে, ধরো তুমি একটা আমি একটা জাস্ট অ্যানালজি হিসেবে ভাবি। ধরো একটা বেঞ্চে 4জন ছেলে বা 5জন ছেলে খুব কষ্ট করে চেপে চুপে বসেছে। এবার আমি যদি একদম বাঁদিকের প্রান্তে যে ছেলেটি বসেছে তাকে যদি ধাক্কা দিই, হয়তো জোরে ধাক্কা দিলাম, দেখা গেল ডান দিকের প্রান্তে যে ছেলেটা বসেছিল সে বেঞ্চ থেকে ছিটকে বেরিয়ে গেল। আমি কিন্তু সেই ডান দিকের প্রান্তের ছেলেটাকে কোনো ধাক্কা দিইনি, কিন্তু অটোমেটিক্যালি ধাক্কাটা 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5 নম্বরে যে আছে সেই ফিফথ পার্সনের গায়ে ধাক্কাটা ট্রান্সমিটেড হয়ে গেছে। অথচ দেখো মাঝে যে যারা বসেছিল তারা কিন্তু যেখানে ছিল সেখানেই আছে, তারা কিন্তু ডিসপ্লেসড হলো না, ফলে ধাক্কাটা ট্রান্সমিটেড হয়ে গেল। ঠিক তেমনি করে এয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় না। আমি যখন কথা বলছি এমন নয় যে আমার সাউন্ড এনার্জিটা ক্যারি করে এয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে গেল, আমার কানে গিয়ে পৌঁছালো, তবে আমি শুনতে পেলাম, তা নয়। কিন্তু এই এয়ারের মধ্যে যখন আমি কথা বলছি, এই ভাইব্রেশনটা যে ক্রমান্বয়ে সংকোচন প্রসারণ ঘটাচ্ছে, বা বলতে পারো এ সিরিজ অফ কম্প্রেশন অ্যান্ড রেয়ার রিফ্র্যাকশন ঘটাচ্ছে, সেই সিরিজ অফ কম্প্রেশন রেয়ার রিফ্র্যাকশনটা আমার মুখ থেকে যে শ্রোতা, যে লিসেনার, যে শুনছে, তার কানের পর্দা অবধি পৌঁছে যাচ্ছে, সাউন্ডটা পৌঁছচ্ছে, এনার্জি পৌঁছচ্ছে, কিন্তু মাধ্যমটা কিন্তু বেসিক্যালি ডিসপ্লেসড হচ্ছে না, মাধ্যমটা কিন্তু একই জায়গায় থাকছে। এই জন্যই বলেছিলাম ওই অ্যানিমেশনটা দেখাবো আর কি। অ্যানিমেশনটা দেখাতে পারলে তোমার এই ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যেত, মানে ন্যাচারালি যে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় সাউন্ড এগিয়ে যাচ্ছে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর কিছু বলবে? হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। ওই যে পেন্ডুলাম বলের মতো। পেন্ডুলাম বলের মতো এটা দুলছে উল্টো দিকে, কিন্তু সাউন্ডটা যে যাচ্ছে, সাউন্ডটার কম্প্রেশন রিফ্রাকশনটা বোঝা গেছে কি? হ্যাঁ স্যার, বুঝেছি ওটা। হ্যাঁ, আর আর একটা এক্সপেরিমেন্ট বাড়িতে আমি অনেক সময় দেখিয়ে থাকি, সেটা বাড়িতে সামনাসামনি না হলে দেখানো মুশকিল। সেই স্প্রিং হয়, সেই স্প্রিংয়ের ক্ষেত্রে একটা জায়গায় কম্প্রেস করলে সেই কম্প্রেশনটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হয়ে যায় আর কি, ট্রান্সমিট হয়ে যায়। ঠিক আছে, আমি দেখছি যদি সেটা দেখানোর কোনোভাবে ব্যবস্থা করতে পারি, আমি আই উইল ট্রাই টু শো ইট। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? ঠিক আছে স্যার।